ভারতের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ হলো এই রামেশ্বরম, যা পম্বন ব্রিজ সেতু দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। রামায়ণ অনুযায়ী প্রভু শ্রী রামচন্দ্র সীতাকে লঙ্কা থেকে উদ্ধারের জন্য এখানে একটি শিবলিঙ্গের স্থাপনা করে মহাদেবের আরাধনা করেন। ঠিক তখন থেকেই এই শিবলিঙ্গটি রামের ঈশ্বর অর্থাৎ রামেশ্বরম নামে খ্যাতি লাভ করে এবং এই জায়গার নাম রাখা হয় রামেশ্বরম। একদিকে রামেশ্বরম যেমন বিষ্ণুর চারধামের মধ্যে অন্যতম, তেমনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ একই সাথে অবস্থান করছে। তাই বিষ্ণুপন্থীদের পাশাপাশি শিবপন্থী মানুষদের কাছে এখানকার আধ্যাত্মিক মাহাত্ম্য অনেক বেশি। রামানাথা স্বামী মন্দিরের পাশাপাশি এখানে আপনি দেখতে পাবেন বানর সেনা দ্বারা নির্মিত রাম সেতুর কিছু অংশ। একদিকে বঙ্গোপসাগর ও অন্যদিকে ভারত মহাসাগর দ্বারা ঘেরা এই রামেশ্বরমের আধ্যাত্মিক শক্তি স্বচক্ষে উপলব্ধি করতে হাজার হাজার ভারতীয়দের মতো আমিও চললাম রামেশ্বরম। আর আজকের ভিডিওতে রয়েছে আমার একদিনের রামেশ্বরম ভ্রমণের অভিজ্ঞতা। বিগত পর্বগুলিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার দক্ষিণ ভারতের বিভিন্ন স্থান ভ্রমণের অভিজ্ঞতা। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখলাম, প্লিজ দেখে নিন, তাতে আপনাদেরই এই সিরিজটি বুঝতে সুবিধা হবে। তবে চলুন শুরু করা যাক আজকের পর্ব রামের ঈশ্বর রামেশ্বরম। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। বন্ধুরা, এখন আমি চলে এসেছি রামেশ্বরমে। কালকে রাত্রে চেন্নাই থেকে বাসে করে একটা নন এসি স্লিপার বাস বুক করেছিলাম, সেটা করে আজকে ভোরবেলা 7:30টার সময় আমরা রামেশ্বরমে পৌঁছেছি। এসে পরে একটা সাদামাটা হোটেলে রুম বুক করেছি। আর এখন আমরা যাচ্ছি যে জ্যোতির্লিঙ্গের যে মেন টেম্পল রামেশ্বরমে তার দর্শনের জন্য। কিন্তু তার আগে আমরা এখানে স্নান করব। প্রথমে এখানে কি কালচারটা আছে, সমুদ্র আছে, সমুদ্রে স্নান করতে হয়। তারপরে সমুদ্র থেকে এসে পরে 22টা কুণ্ড জল নিয়ে স্নান করতে হয়। তারপরে মন্দির দর্শন করতে হয়। তো বর্তমানে এখন আমি যাচ্ছি সমুদ্রের দিকে, সেখানে এক স্নানটা সারি। চিরাচরিত প্রথা অনুযায়ী এই অগ্নিতীর্থম ঘাটে স্নান সেরে রামানাথ স্বামী মন্দিরের 22টি কুণ্ডের জলে স্নান করে জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য প্রবেশ করতে হয়। পুরাণ অনুযায়ী শ্রী রামচন্দ্র নাকি নিজের বাণ নিক্ষেপ করে এই কুণ্ডগুলির স্থাপনা করেন। 22 কুণ্ড জলে স্নান সেরে নতুন ধুতি পরে প্রবেশ করলাম বিগ্রহ দর্শনের জন্য। চোল সাম্রাজ্য দ্বারা নির্মিত এই রামানাথ স্বামীর মন্দিরটির করিডোর ভারতের অন্যান্য মন্দিরগুলির মধ্যে বৃহত্তম। শুধু তাই নয়, এই মন্দিরে প্রায় 1200টিরও বেশি স্তম্ভ রয়েছে। দ্রাবিড়িয়ান স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি ভারতের অন্যান্য মন্দিরের তুলনায় অধিক রঙিন এবং অনেক বেশি আকর্ষণীয়। তবে এই মন্দিরের বিগ্রহের ছবি তোলা নিষেধ থাকায় আমি আপনাদের তা দেখাতে পারলাম না। রামানাথ স্বামী মন্দিরে বিগ্রহ দর্শনের জন্য 4 রকমের ব্যবস্থা রয়েছে। একটা হলো ফ্রি দর্শন, তারপর 50 টাকার টিকিট, 100 টাকার টিকিট এবং শেষে 200 টাকার টিকিটের মাধ্যমে দর্শন করা যায়। আমরা যেহেতু 200 টাকার টিকিট কেটে দর্শন করেছি, এতে জ্যোতির্লিঙ্গটিকে আমরা খুব কাছ থেকে দেখতে পেরেছি। বন্ধুরা, এখন বাজে বেলা 11টা।
আর জাস্ট আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছি, এসে পরে খাবার দাবার খেয়ে নিয়েছি, ধোসা খেয়েছি। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে ফিরে, 22 ঘন্টা জলে স্নান করে মন্দিরে পুজো দিয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে। এখন হোটেলে যাবো, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, আরেকবার স্নান করে নেবো এক ঝটকা। তারপর স্নান করার পর আমরা বেরিয়ে যাবো এখানে সাইট সিনিং ঘুরতে। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মন্দির থেকে আমাদের হোটেলের দিকে, যা মন্দির থেকে মোটামুটি আপনার 400 মিটারের মধ্যে। সাদামাটা হোটেল, বেশি ভালো হোটেল না ওটা। আমরা 5 জনের জন্য 500 টাকার বিনিময়ে একটা সাদামাটা রুম বুক করেছিলাম, শুধুমাত্র একটা বেলা কাটানোর জন্য। এরপর 2000 টাকার বিনিময়ে একটা টাভেরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের সাইট সিনিংয়ের জন্য। প্রথম গন্তব্য ছিল রাম সেতু এবং ধনুষকোটি পয়েন্ট। একদিকে বঙ্গোপসাগর আর অপরদিকে ভারত মহাসাগরের মাঝে। এখানে মনে করা হয় শ্রীরামচন্দ্র নাকি এখানে সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেন সমুদ্র পারাপার করার জন্য। প্রার্থনায় সাড়া না পেয়ে রামচন্দ্র এখানে বাণ নিক্ষেপের সিদ্ধান্ত নেন, আর ঠিক তখন থেকেই এই জায়গার নাম করা হয় ধনুষকোটি। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে ন্যূনতম দূরত্ব, যে পয়েন্ট থেকে রাম সেতু তৈরি করা হয়েছিল সেই পয়েন্টের সামনে। আমার পেছন দিকে এই জায়গাটাতে যে আপনি স্থলটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে রাম সেতু। আর আমার পেছন দিকে এই জায়গাতে টেলিস্কোপ লাগানো আছে এই দিকগুলোতে। তো এইখান থেকে আপনি রাম সেতু দেখতে পাবেন। এইটা ধনুষকোটি থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার আগে এলে পরেই এখানে আপনি চলে আসবেন। এরপরে এই যে জায়গাটা, এরপরে কিন্তু সম্পূর্ণ সমুদ্র। আমার এই দিকে মানে যদি আপনি এই পেছন দিকে ইন্ডিয়া থাকে, ইন্ডিয়ার এই দিকটা হচ্ছে এই দিকটাতে হচ্ছে আপনার দ্য গালফ অফ মান্নার। আর আমার এই সাইডে হচ্ছে বে অফ বেঙ্গল। আজকে যেহেতু রবিবার, সেই কারণে জনসমুদ্রের প্রচুর ভিড় জমা হয়েছে আজকে এখানে। এখানে দেখতে পাচ্ছি এখানটা অশ্বস্তম্ভের মতো করা আছে পিঙ্ক কালারের পিলারটাতে, আর প্রচণ্ড ভিড় আছে। আর এই জায়গা থেকে 100 মিটার আগেই গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, গাড়ি ওখানে দাঁড় করে দিয়েছে। ওখান থেকে আমাদের পায়ে হেঁটে আসতে হয়েছে। আমার পেছনে এই যে ছাতা করা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেখানে দুটো ছাতা লাগানো আছে। এইখানে টেলিস্কোপের সাহায্যে আপনাকে শ্রীলঙ্কার সীমানা দেখানো হয়, একটা লাইট হাউস দেখানো হয়, আর রাম সেতু কিছু ছবি দেখানো হয়। তো একজনের জন্য এখানে টিকিট পড়ে 20 টাকা করে। আমি দেখলাম, কিন্তু সেরকম দেখার মতো কিছুই নেই। শ্রীলঙ্কার শুধুমাত্র লাইট হাউস দেখতে পাওয়া যায় অনেক দূরে, আর এর থেকে বেশি কিছু দেখা যায় না। তা 20 টাকা দিয়ে যদি দেখতে যান তো একবার দেখে নিতে পারেন, তাতে অসুবিধা নেই। এবার আমরা এলাম 1964 সালের ক্ষতিগ্রস্ত হওয়া ধনুষকোটি গ্রামে। এখন আমরা এসে পৌঁছেছি এখানে ধনুষকোটি বলে যে পয়েন্টটা। এখানে বলা হয় যে 1964 সালে যে সুনামি এসেছিল, সেই সুনামির ফলে এখানে এই যে সম্পূর্ণ গ্রামটা ধ্বংস হয়ে যায়। এখানে চার্চ ছিল, বাচ্চাদের স্কুল ছিল, রেলওয়ে স্টেশন ছিল, সব কিছু ধ্বংস হয়ে যায়। আজকের দিনে শুধুমাত্র কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে। আর খুব সম্ভবত 10 থেকে 15টা পরিবারই এখানে থাকে। আর যে পরিবারগুলো থাকে তাদের মেন জীবিকা হচ্ছে এখানে মাছ চাষ করা, তারপর সমুদ্র থেকে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো নিয়ে ব্যবসা করা। এখানে 5টার পরে কোনো ট্যুরিস্ট অ্যালাউড নয়। আর যদি আপনারা কোনো দিন এখানে আসতে চান তো চেষ্টা করে নিন 4টে থেকে 5টার মধ্যে চলে আসুন বিকেলে। 5টার পরে কোনো ট্যুরিজম অ্যালাউড নয় এখানে। এটা হচ্ছে সেই চার্চ হাউসটা যেটা ধ্বংস হয়ে গেছিলো 1964 সালে সুনামির ফলে। আর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট আছে, আর রাস্তার ওই দিকে একটা জায়গা আছে, সেখানে আপনি দেখতে পারবেন যে রেলওয়ে স্টেশনটা। আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটি ভগ্নাবশেষটি, এটা হচ্ছে এখানকার রেলওয়ে স্টেশন ছিল। সেই যে 1964 সালে যখন বাড় এসেছিলো, তারপরে এটাও ভেঙে গেছিলো। আর আপনাদের হয়তো বলেছিলাম এখানে 10 থেকে 15টা ফ্যামিলি থাকে, কিন্তু সেটা নয়। আজকের দিনে এখানে মোটামুটি 400 থেকে 450টা ফ্যামিলি থাকে লোকালাইট। তাদের মূল জীবিকা হচ্ছে ফিশারি। আর বিকেল 5টার পরে কিন্তু কোনো ট্যুরিজম অ্যালাউড নয়। আর একটা কথা বলে দিচ্ছি, এই জায়গাতে কিন্তু মানে এখান থেকে আর যদি 300-400 মিটার আগে চলে যান, একেবারে আপনি আপনার যে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার কারণ কি? তার মেন কারণ হচ্ছে এখানে নেটওয়ার্ক থাকে না। এই টাইমে খুব কষ্ট করে নেটওয়ার্ক পেতে হয়।
এটা হলো বিভীষণ মন্দির। মনে করা হয় রাবণ বধের পর প্রভু শ্রীরাম এই স্থানেই নাকি বিভীষণের রাজ্যাভিষেক করেন। বিভীষণ মন্দির আসার পর প্রথম কাজে করলাম, এখানে খুব সুন্দর ডাবের জল পাওয়া যাচ্ছে। অরেঞ্জ কালার ডাব বা সবুজ দুটোই আছে। তো অরেঞ্জ কালার ডাব আমি খেয়েছিলাম চেন্নাইতে, যা ভিডিও আপনাদের আগে দেখিয়েছি, তাই এইবারে শুধুমাত্র সবুজ ডাবটা খাচ্ছি। খুব সুন্দর, খুব মিষ্টি জলটা। বিভীষণ মন্দির থেকে একটু নিচের দিকে এলেই একটা এইরকম জায়গা দেখতে পারবেন জলের উপর, ব্যাক ওয়াটারের উপরে। তো পেছনে যে ছাউনি দেওয়ার মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কি একটা কি বলে রাম সেতু যে পাথর দিয়ে তৈরি হচ্ছে সেই যে ফ্লোটিং স্টোন, সেটা একটা রাখা আছে। আর এটা দেখার জন্য এবং যদি টাচ করতে চান দেখার জন্য 20 টাকা করে টিকিট লিখতে হবে। তো আমি এখানে দেখছি না, তার কারণ পঞ্চমুখী হনুমান টেম্পল যেটা আছে রামেশ্বরের সাইট সিন, যেটা আমাদের ট্যুর প্যাকেজেও আছে, সেইখানে আমি এমনিতে বিনা পয়সা দেখতে পাবো ফ্লোটিং স্টোন। তবে এখানে দেখছি না, এখন যাবো বিভীষণ মন্দিরে, বিভীষণ মন্দির দর্শন করবো, তারপরে যাবো বাকি সাইট সিনগুলো দেখতে। রামায়ণ অনুযায়ী মনে করা হয় রাবণ বধের পর বিভীষণের অভিষেক শ্রীরামচন্দ্র এই জায়গাতেই করেছেন। আর তখন থেকে এই জায়গাটা বিভীষণ মন্দির নামে পরিচিত। দুবার রাজ্যাভিষেক হয়েছে বিভীষণের, প্রথমবার হয়েছিল এখানে, সেকেন্ড টাইম হচ্ছে শ্রীলঙ্কাতে। এখন আমরা এলাম দ্য মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালামের বাড়ি দেখতে। বাড়িটির ভেতরে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন সব জিনিসপত্র সাজানো আছে, আরও আছে একটা সভিনিয়ার শপও। এখন আমি দাঁড়িয়ে আছি দ্য কালাম মিউজিয়ামের সামনে, দ্য হাউস অফ কালাম। এটা দেখে বেরালাম, এই জায়গাটা মূলত কী আছে, ডক্টর APJ আব্দুল কালাম দ্য মিসাইল ম্যানের তৈরি করা যে সমস্ত মিসাইল আছে তাদের ডেভিড কপি রাখা আছে। তার পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতবাসী সব বড় বড় যে সব মেডেল, যত সার্টিফিকেট তিনি আর্ন করেছেন লাইফে, তো সেইগুলো সব কটা রাখা আছে। এবং তার উপরে মানে এটা আছে আপনার ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে আছে একটা বিজনেস গ্যালারির মতো, সেখানে নর্মাল সুভেনিয়ার জিনিসপত্র বিক্রি করা হয়। আর এখানে বলা হচ্ছে যে উপরে যে দোকানটা সেটা নাকি ডক্টর কালামের বড় ছেলের দোকান। কালাম মেমোরিয়াল থেকে পঞ্চমুখী হনুমান মন্দিরে যাওয়ার পথে দেখে নিতে পারেন রামকুণ্ডটিও। মনে করা হয় এখানে নাকি শ্রীরামচন্দ্রের পদযুগল রাখা আছে, তবে সময়ের অভাবে আমাদের তার দেখা হয়ে ওঠেনি। দ্য হাউস অফ কালাম ভিজিট করার পর এখন আমি চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্য, যেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান টেম্পল। আচ্ছা, কালাম হাউস থেকে এখানে আসা মাঝখানে আপনি দেখে নিতে পারবেন দ্য রামকুণ্ড বলে যে একটা মন্দির আছে, সেই মন্দিরটা। পঞ্চমুখী হনুমান টেম্পলে 5টা মাথাওয়ালা হনুমানজির মূর্তি পুজো করা হয়। তার সাথে এই জায়গাটা আরও একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে এখানে 2টো ফ্লোটিং স্টোন আছে। আর ভেতরে ফটো তোলা অ্যালাউড না, তাই ভেতরে ফটো দেখাতে পারলাম না, কিন্তু যদি সম্ভব হয় গুগল থেকে ফটো পেলে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো আর এই রোডের উল্টো দিকে এই দিকটাতে একটা খুব সুন্দর সৎসঙ্গের মন্দির আছে, সেটা তো যাওয়ার চেষ্টা করব। বিকেল 5:30 নাগাদ একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের সেই জনপ্রিয় পম্বন ব্রিজের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন বাজে বিকেল 6:30, আর আমি দুপুরবেলা পঞ্চমুখী হনুমান টেম্পল দেখার পরে ফিরে গেছিলাম রুমে গিয়ে রেস্ট করেছি। রেস্ট করে পর বিকেলবেলা একটা অটো ভাড়া করে চলে এসেছি পাম্বান ব্রিজ দেখতে। পাম্বান ব্রিজের ডিস্টেন্স আমাদের যে রামেশ্বরের মন্দির সেখান থেকে মোটামুটি হবে 12 কিলোমিটার। আর অটো ভাড়া করলে মানে রিটার্ন আর আসা দুটো মিলিয়ে টাকা লেগেছে 500 টাকা। তো পেছন দিকে দেখছো সমুদ্র, এই দিকটাতে হচ্ছে তোমার বঙ্গোপসাগর, আর আমার উল্টো দিকে এই দিকটাতে। আর যদিও আমি এখনও ব্রিজের মাঝখানে নেই, তবুও এই সাইডটা থাকে মান্নার উপসাগর। এখানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো রেলওয়ে ব্রিজ। এটা 107 বছর পুরনো এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই কারণে নতুন রেলওয়ে ব্রিজ বানানো হচ্ছে ওই ব্রিজটা, যার কাজ এখনও চলছে। তো সেই জন্য এখন এখানে রামেশ্বরম পর্যন্ত ট্রেন আসে না,
ট্রেন আসে মান্ডাবাম বলে জায়গা আছে, যে রামেশ্বরম থেকে 25 কিলোমিটার দূরে, সেইখানে ট্রেন দাঁড়ায়। সেইখান থেকে অটো করে কিংবা বাসে করে যা ফেসিলিটি অ্যাভেলেবেল থাকে সেটা করে আসতে হয়। আর যদি বাসে করে আসেন তার জন্য আমি যে ব্রিজটা দিয়ে হাঁটছি, ইন্দিরা ব্রিজও বলে এটাকে, এই ব্রিজটা দিয়েও আসে। বাসে করে এলে তো কোনো কথাই নেই। আরেকটা কথা বলে দিই, এই জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এটা পুরনো রেলওয়ে ব্রিজটা যে আছে, এটার মধ্যে একটা ফেসিলিটি কী আছে, এটা যখন জাহাজ চলাচল করে তখন ব্রিজটা দুভাগে ভাগ হয়ে যায়, আবার জাহাজ যাওয়ার পর ব্রিজটা নর্মাল হয়ে যায়। সেম টেকনোলজিতে নতুন ব্রিজটা বানানো হচ্ছে। এখন আমি ব্রিজটাকে পার করে উল্টো দিকে চলে এসেছি। আর এই দিকে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই দিকটা হচ্ছে মান্নার উপসাগর, ইংরেজিতে যাকে বলে দ্য গালফ অফ মান্নার। এখানে কিন্তু জাহাজের সংখ্যা বেশি তুলনামূলকভাবে ওই দিকে, মানে বে অফ বেঙ্গল সাইডের দিকে। তবে এই ছিল আমাদের একদিনের রামেশ্বরম ভ্রমণের গল্প, এবং এর সাথেই শেষ হলো আমাদের তামিলনাড়ু ভ্রমণের সিরিজটিও। যেহেতু আমি অফিসিয়াল কাজে চেন্নাইতে গিয়েছিলাম, তাই কাজের ফাঁকে এই কয়েকটি জায়গাগুলি আমি ঘুরতে পেরেছি। আশা করি এই ভিডিও সিরিজের মাধ্যমে আপনাদের তামিলনাড়ু ভ্রমণ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমি দিতে সার্থক হয়েছি। সবশেষে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকে ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও সিরিজ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন।